যখন সেই ইভেন্ট ম্যানেজার ৩০০ জন অতিথির সামনে আমাকে আটকে দিয়ে বলল, ম্যাডাম, আপনার মেয়ের বক্তব্য হল ফ্যামিলির টেবিল ভরে গিয়েছে, আপনি দয়া করে কিচেনে কেটারিং স্টাফদের সাথে গিয়ে বসে পড়ুন, তখন আমার হাতে ধরা ১৫,০০০ টাকার গিফটটা কিছুটা কেঁপে উঠল। কিন্তু আমি হেসে নিজের ফোন বের করলাম আর কেটারিং ম্যানেজারকে কল করলাম, কারণ নেহা জানত না যে এই ৮ লাখ টাকার পার্টির বিল আসলে কে মিটিয়েছে। আমার নাম শকুন্তলা চৌধুরী, আমার বয়স ৬৮ বছর, আর আমি মুম্বাইয়ের আন্ধেরি ইস্ট চকালার কাছে একটি 3 বিএইচকে ফ্ল্যাটে থাকি, অথবা বলা ভালো যে থাকতাম, কারণ গত ৬ মাস ধরে আমার নিজের মেয়ে নেহা আর জামাই রোহিত সিংহানিয়া আমার জীবনের সেই সব করেছে যা আমি কখনো কল্পনাও করিনি। কিন্তু ওরা কি জানত যে যে বুড়িকে ওরা অসহায় আর নির্ভরশীল ভাবছিল, তার কাছে ২৮ বছর ধরে চালানো টিউশন সেন্টারের উপার্জন থেকে তৈরি ১,২০,০০,০০০ টাকার সম্পত্তি ছিল? তারা জানত না যে তারা যে ফ্ল্যাটে মালিক হয়ে থাকছিল সেটা আসলে আমার নামে ছিল। আর তারা এটাও জানত না যে আমার স্বামী প্রকাশের পুরনো ছাত্ররা এখন একজন সিনিয়র পুলিশ অফিসার, আর আমি তাদের সাথে ৩ সপ্তাহ আগেই দেখা করে নিয়েছিলাম। যখন তারা সত্যিটা জানতে পারল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, আর আমার নাতনি আরাধ্যার ১৫তম জন্মদিনের সেই রাতটা তাদের জন্য সবথেকে বড় শিক্ষা হয়ে দাঁড়াল। আজ আমি আপনাদের আমার পুরো গল্প শোনাব, শুরু থেকে শেষ পর্যন্ত, কিভাবে আমার নিজের মেয়ে আমাকে নিজেরই বাড়িতে গৃহহীন করার চেষ্টা করল, আর কিভাবে আমি ধৈর্য আর রণনীতি দিয়ে আমার সম্মান, আমার বাড়ি আর আমার নাতনিকে ফিরে পেলাম। আপনারা যদি শুনতে চান আমি কিভাবে আমার সম্মান ফিরে পেলাম, তবে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরু সেই দিন থেকে যখন সব কিছু ঠিক ছিল, যখন আমার কাছে আমার প্রকাশ ছিল, আমার টিউশন সেন্টার ছিল, আর আমার মেয়ে তখনও এত বদলে যায়নি। আমার বিয়ে প্রকাশ চৌধুরীর সাথে ৪১ বছর আগে হয়েছিল। তিনি রেলওয়েতে টিকিট কালেক্টর ছিলেন। সাধারণ চাকরি, সাধারণ বেতন, কিন্তু খুব সৎ মানুষ। আমরা আগে ধারাবীর একটি ছোট 1 বিএইচকেতে থাকতাম, ভাড়া ছিল মাসে ৫০০ টাকা। সেই আমলেও এটা খুব কম ছিল, কিন্তু প্রকাশের স্যালারি ছিল মাত্র ৩,০০০ টাকা। নেহার জন্ম আমাদের বিয়ের ৩য় বছরে হয়। খুব সুন্দর বাচ্চা ছিল, বড় বড় চোখ, ধবধবে ফর্সা। প্রকাশ তো ওকে দেখেই খুশিতে কেঁপে উঠেছিলেন। তিনি সেদিনই কসম খেয়েছিলেন যে আমাদের মেয়ের কখনো কোনো অভাব হতে দেবেন না। আর সত্যি, তিনি তার কসম পূরণ করেছিলেন। প্রকাশ ওভারটাইম করতেন, ডাবল শিফট নিতেন, যেটুকু অতিরিক্ত টাকা পেতেন বাঁচিয়ে রাখতেন। আর আমি নিজের কাজ শুরু করলাম। আমি এমএসসি করেছিলাম ম্যাথামেটিক্সে, কিন্তু বিয়ের পর কখনো চাকরির সুযোগ পাইনি। তাই আমি ভাবলাম, কেননা ঘরেই বাচ্চাদের পড়ানো যাক। প্রথমে শুধু প্রতিবেশীর 2টো বাচ্চা আসত। ১০ম শ্রেণীর ম্যাথস আর সায়েন্স পড়াতাম আমি। দুজনের থেকে মাসে ৫০০ করে নিতাম। ১,০০০ টাকা সেই যুগে অনেক বড় রোজগার ছিল। তারপর আস্তে আস্তে বাচ্চার সংখ্যা বাড়তে লাগল। ৫ জন, তারপর ১০ জন, তারপর ১৫ জন। আমার ঘর ছোট পড়তে লাগল। তখন প্রকাশ বলল, শকুন্তলা, কেননা আমরা একটা ছোট ঘর ভাড়া নিয়ে সেখানে প্রপার টিউশন সেন্টার খুলে ফেলি? আর আমরা সেটাই করলাম। ধারাবিতেই একটা ছোট জায়গা ভাড়া নিলাম, মাসে ৫,০০০ টাকায়। শুরুতে তো ভয় লাগছিল যে এত ভাড়া কিভাবে দেব, কিন্তু প্রকাশ সাহস দিল, তুমি খুব ভালো পড়াও শকুন্তলা, বাচ্চারা নিজে থেকেই আসবে। আর সত্যি, আসতে লাগল। ৩ মাসেই ৩০ জন বাচ্চা হয়ে গেল, তারপর ৫০, তারপর ৭০। আমাকে একজন টিচারের সাহায্য নিতে হলো, তারপর ২ জন, তারপর ৩ জন। ৫ বছরে আমাদের টিউশন সেন্টার এত ফেমাস হয়ে গেল যে বাচ্চাদের ওয়েটিং লিস্ট পড়ে যেত। আমরা ২য় তলাও ভাড়া নিয়ে নিলাম। নাম রাখলাম চৌধুরী একাডেমি। ১০ম আর দ্বাদশ শ্রেণীর বাচ্চাদের পড়াতাম, বিশেষ করে সায়েন্স আর ম্যাথস। আমাদের বাচ্চাদের রেজাল্ট এত ভালো আসত যে আশপাশের এলাকায় সবাই জানত, যদি বাচ্চাকে ভালো পড়াতে হয় তবে চৌধুরী একাডেমিতে পাঠাও। ২৮ বছর পর্যন্ত আমি ওই সেন্টার চালিয়েছিলাম। হাজার হাজার বাচ্চাদের পড়িয়েছি। অনেক আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিছু বিদেশে সেটেলড। আজও যখন মুম্বাইয়ের কোথাও ঘুরতে বেরোই তখন কেউ না কেউ ঠিকই মিলে যায়। ম্যাডাম, আমি আপনার স্টুডেন্ট ছিলাম ম্যাডাম, ২০০৮ ব্যাচ। এমন মনে হয় যেন নিজের বাচ্চা খুঁজে পেলাম। আর টাকা, হ্যাঁ, টাকাও ভালো কামিয়েছিলাম আমি। প্রতি মাসে কম করে হলেও ১.৫ লাখ টাকা আসতই। এর মধ্যে থেকে খরচ মিটিয়ে আমরা ৫০-৬০ হাজার তো বাঁচিয়েই ফেলতাম। প্রকাশের স্যালারি আলাদা ছিল। সেটা যখন তিনি রিটায়ার করলেন তখন প্রায় ৩৫,০০০ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু সবথেকে বড় কথা ছিল যে আমরা এই টাকা আজে বাজে জিনিসে ওড়াইনি। আমরা প্রতি বছর এফডি করতাম, এলআইসি পলিসি নিয়েছিলাম,
মিউচুয়াল ফান্ডে কিছুটা ইনভেস্ট করেছিলাম, আর সবথেকে বড় কথা, আমরা জমি জায়গা কিনেছিলাম। সবথেকে আগে ১৯৯৯ সালে আমরা ধারাবীর ওই 1 বিএইচকে কিনে নিলাম, যেটাতে আমরা ভাড়া থাকতাম ৫ লাখ টাকায়। আজ তার দাম ৫০ লাখের উপরে। তারপর ২০০৬ সালে যখন নেহার বিয়ে হলো, আমরা এই আন্ধেরি ইস্টের 3 বিএইচকে ফ্ল্যাটটা কিনলাম ৫৫ লাখ টাকায়। আজ এর দাম ২ কোটির কাছাকাছি। এই ফ্ল্যাটটা শুধুমাত্র আমার নামে আছে। প্রকাশই বলেছিল, শকুন্তলা, তুমি কামিয়েছ তাই তোমার নামেই থাকবে। নেহার পড়াশোনা খুব ভালো হয়েছিল। বিকম করল, তারপর এমবিএ। ভালো কোম্পানিতে জব পেয়ে গেল। সেখানেই ওর সাথে রোহিতের দেখা হলো। রোহিতও একই কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে ছিল। রোহিত দেখতে ঠিকঠাক ছিল, ভালো কথা বলতো। শুরুতে আমারও মনে হয়েছিল যে ভালো ছেলে, কিন্তু প্রকাশের সন্দেহ ছিল। তিনি বলতেন, শকুন্তলা, আমার এই ছেলের ওপর ভরসা নেই, খুব বেশি চকমক ভাব আছে এর মধ্যে, ভেতর থেকে ফাঁপা মনে হয়। কিন্তু নেহা রোহিতকে ভালোবাসত, আর আমরা ভারতীয় বাবা মা তো মেয়ের খুশির আগে নিজের চিন্তা কিছুই না। তাই আমরা সম্মতি দিয়ে দিলাম। বিয়ে খুব ভালো হলো। আমরা কোনো লোক দেখানো কিছু করিনি, কিন্তু যা কিছু করেছি মন থেকে করেছি। ১৫ লাখ টাকা খরচ হয়েছিল। যৌতুক দিইনি, কিন্তু নেহার নামে ১০ লাখ টাকার এফডি করে দিয়েছিলাম। সোনার গয়না দিয়েছিলাম ৫ ভরি, আর ওর জন্য একটা ছোট গাড়িও কিনে দিয়েছিলাম। রোহিতের বাবা মা ছিলেন না, শুধু একটা বড় ভাই ছিল যে আমেদাবাদে থাকত। বিয়ের পর রোহিত আর নেহা বান্দ্রায় একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল। দুজনের ভালো জব ছিল, তাই টাকার কোনো অসুবিধা ছিল না। ৩ বছর পর আরাধ্যার জন্ম হল। আমার নাতনি একদম নেহার মতো দেখতে ছিল। আমি ওকে দেখে খুব খুশি হয়েছিলাম। আরাধ্যার জন্মের পর নেহা ১ বছরের ছুটি নিল, তারপর আবার জব জয়েন করল। আরাধ্যাকে দিনের বেলা আমার কাছে ছেড়ে যেত। আমার কোনো অসুবিধা ছিল না, নিজের নাতনি ছিল, খুব ভালোবাসা দিয়ে রাখতাম। সেই দিনগুলো খুব ভালো ছিল। প্রকাশ রিটায়ার করেছিলেন, আরামে থাকতেন। সকালে পার্কে যেতেন, বন্ধুদের সাথে দেখা করতেন। আমি আমার টিউশন সেন্টার সামলাতাম। বিকেলে আরাধ্যাকে দেখতাম। সবকিছু খুব শান্তিতে কাটছিল। কিন্তু জীবনের শান্তি বেশি দিন টেকে না, সেটা আমার জানা ছিল না। ৩ বছর আগের কথা, ডিসেম্বরের একটা ঠান্ডা সকাল ছিল। প্রকাশ রোজকার মতো সকাল ৬টায় জগার্স পার্কে গিয়েছিলেন। আমি ঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ আমার ফোন বাজল। নম্বরটা চিনতে পারলাম না আমি। হ্যালো, আপনি কি প্রকাশ চৌধুরীর স্ত্রী? একজন মানুষের ঘাবড়ানো গলার আওয়াজ ছিল। হ্যাঁ, আমি। কি হয়েছে? আমার হার্টবিট বেড়ে গেল। ম্যাডাম, প্লিজ জলদি কুপার হসপিটালে চলে আসুন। স্যার পার্কে হঠাৎ পড়ে গিয়েছেন, খুব সিরিয়াস। আমি ছুটলাম, অটো ধরলাম আর হাসপাতালে পৌঁছালাম। কিন্তু যখন পৌঁছালাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ম্যাসিভ স্ট্রোক ছিল, মাথার একটা রগ ফেটে গিয়েছিল। ডাক্তার জানালেন যে যদি ৫ মিনিট আগে হাসপাতালে পৌঁছে যেতেন তবে হয়তো বেঁচে যেতেন। কিন্তু পার্ক থেকে হাসপাতালে আসতে ২০ মিনিট লেগে গেল। ২০ মিনিটের দেরি, আর আমার প্রকাশ আমাকে ছেড়ে চলে গেলেন। ৬২ বছর বয়স ছিল ওনার, ৬২। রিটায়ার করেছেন মাত্র ৩ বছর হয়েছিল। আমরা ভেবেছিলাম একসাথে বুড়ো বয়স কাটাব, ঘুরব ফিরব, কিন্তু কপালে অন্য কিছুই লেখা ছিল। যখন প্রকাশের দেহ ঘরে আনা হলো তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি করব। পুরো ৪১ বছর একসাথে ছিলাম। ৪১ বছর প্রতি সকালে ওনার চা বানাতাম, প্রতি বিকেলে একসাথে বসে গল্প করতাম। হঠাৎ করে সেই জায়গাটা খালি হয়ে গেল। নেহা এলো, রোহিত এলো, আরাধ্য তখন ১২ বছরের ছিল। ৩ জনেই খুব কাঁদল। নেহা আমাকে বলল, মাম্মা, আপনি একা কিভাবে থাকবেন? আমাদের সাথে চলুন না, আমরা বান্দ্রার ফ্ল্যাটেই থাকব, আপনি চিন্তা করবেন না। সেই সময় ওর কথাটা সত্যি মনে হচ্ছিল। আমারও মনে হলো যে হয়তো মেয়ে জামাইয়ের কাছে থাকলে একটু ভরসা পাব। কিন্তু আমি বললাম, না বেটা, তোমরা বান্দ্রায় আছো, আমি এখানে আন্ধেরিতে, রোজ আসা যাওয়া মুশকিল হবে, আমি এখানেই ঠিক আছি। কিন্তু ভেতর ভেতর আমি ভেঙে পড়েছিলাম। প্রকাশের মৃত্যুর পরের ৬ মাস আমার জীবনের সবথেকে কঠিন দিন ছিল। সকালে উঠলে পাশের ওনার জায়গাটা খালি দেখতাম। রাতে শুতে যাওয়ার আগে যখন নিজের ওষুধ রাখতাম তখন ওনার ওষুধের সেলফের জায়গাটা খালি দেখতাম। কিচেনে রান্না করার সময় ওনার পছন্দের খাবার বানানোর অভ্যাস কিছুতেই যাচ্ছিল না। টিউশন সেন্টারে যেতাম তো সেখানেও ওনার কথা মনে পড়ত। উনি কতবার সেখানে আসতেন আমার সাথে দেখা করতে, চা নিয়ে আসতেন, কখনো কখনো আমার জন্য সমোসা নিয়ে আসতেন। খুব কাজ করছো শকুন্তলা, কিছু খেয়েও তো নাও। আমি রাতে নিজের স্টাডি রুমে বসতাম, ওই ছোট ঘরটায় যেখানে প্রকাশ নিজের কাগজপত্র রাখতেন। ওনার পুরনো নোটবুকগুলো ছিল সেখানে, রেলওয়ের ডকুমেন্টস, আমাদের পুরনো ছবি।
আমি সেই সব দেখতাম আর কাঁদতাম। আস্তে আস্তে সময় কাটতে লাগল। 6 মাস কেটে গেল, তারপর 1 বছর। আমি নিজেকে সামলালাম, ভাবলাম যে প্রকাশ চান না যে আমি এইভাবে ভেঙে পড়ি। তিনি আমাকে সবসময় শক্ত বানিয়েছিলেন, এখনও আমাকে শক্ত থাকতে হবে। আমি আবার নিজের টিউশন সেন্টারে পুরো পরিশ্রম দিয়ে লেগে গেলাম, বাচ্চাদের পড়ানো শুরু করলাম। কিন্তু এখন আগের মতো উৎসাহ আর ছিল না। প্রতিটি জিনিসে প্রকাশের অভাব অনুভব করতাম। ঠিক তখনই একদিন নেহা ফোন করল। মামা, আমি আসছি আপনার সাথে দেখা করতে, কিছু কথা আছে। ও বিকেলে এলো, রোহিতও সাথে ছিল। আরাধ্য ছিল না, কোনো বন্ধুর বাড়িতে ছিল। আমরা ড্রয়িং রুমে বসলাম, আমি চা বানিয়ে দিলাম। তারপর নেহা কথা শুরু করল। মাম্মা, আমরা ভাবছি যে আমরা সবাই এই ফ্ল্যাটেই একসাথে থাকি। বান্দ্রার ফ্ল্যাটটা ছোট, আর আপনিও একা। কেননা আমরা এখানে শিফট হয়ে যাই? 3 BHK আছে, সবার জন্য জায়গা আছে। আমার ভালো লাগল। সত্যি ভাবলাম যে মেয়ে জামাইয়ের সাথে থাকব তো একাকিত্ব কম হবে, নাতনিও পাশে থাকবে। ঠিক আছে বেটা, তোমরা চলে এসো, আমারও ভালো লাগবে, আমি বললাম। রোহিত হাসল। থ্যাংক ইউ মাম্মিজি, আমরা পরের মাস থেকেই শিফট হয়ে যাব। আর ওরা শিফট হয়ে গেল। শুরুর 2-3 মাস তো সব ভালোই কাটল। নেহা সকালে অফিসে যাওয়ার আগে আমার জন্য চা বানিয়ে দিত। রোহিতও ভালোভাবে কথা বলত। আরাধ্য আমার ঘরে এসে বসত, গল্প করত। কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বদলাতে শুরু করল। প্রথমে ছোটখাটো কথা ছিল, যেমন নেহা একদিন বলল, মাম্মা, আপনি রোজ সকালে এত তাড়াতাড়ি কেন উঠে পড়েন? আপনার চটি জুতোর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। বেটা, আমি তো রোজ 6টায় উঠি, এটা আমার অভ্যাস, আমি বললাম। তো প্লিজ একটু সাবধানে চলাফেরা করবেন, আমাদের ঘুম নষ্ট হয়। রোহিত বলল, কিছুটা বিরক্তির সাথে। তারপর খাবারের কথা শুরু হলো। আমি যাই বানাতাম কিছু না কিছু কমেন্ট আসত। মাম্মা, এই সবজিতে নুন কম হয়েছে, এই ডাল খুব পাতলা হয়ে গিয়েছে, আজকাল আপনি ঠিকমতো রান্না করছেন না। আমি সব শুনে যেতাম, ভাবতাম যে হয়তো সত্যিই আমার থেকে কোনো ভুল হচ্ছে। প্রকাশের যাওয়ার পর আমার মনও তো রান্না করার দিকে বসত না। তারপর 3-4 মাস পর আসল খেলা শুরু হলো। এক বিকেল আমি নিজে টিউশন সেন্টার থেকে ঘরে ফিরলাম। ক্লান্ত ছিলাম। আমার ক্লাস 5টা থেকে 8টা পর্যন্ত চলত। 8:45 হবে যখন আমি ঘরে পৌঁছালাম। ঘরে খাবারের সুগন্ধ আসছিল। আমি কিচেনে গেলাম। নেহা, রোহিত আর আরাধ্য ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। চিকেন বিরিয়ানি ছিল, আমার প্রিয় ডিশ। আরে, তুমি বিরিয়ানি বানিয়েছ? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি বললাম। নেহা অপরের দিকে তাকালো না। হ্যাঁ, বানিয়েছিলাম, কিন্তু শেষ হয়ে গিয়েছে। আপনার জন্য কিচেনে ডাল ভাত রাখা আছে। আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম। কিন্তু বেটা, আমিও তো। মাম্মা, আমাদের জানা ছিল না আপনি কখন আসবেন। আমাদের খিদে পেয়েছিল, তাই আমরা খেয়ে নিলাম। এখন আপনি জলদি নিজের খাবার খেয়ে নিন, বাসন ধুতে হবে। নেহা বলল, আমার দিকে না তাকিয়েই। সেদিন আমার ভেতরে কিছু একটা বিঁধল, কিন্তু আমি কিছু বললাম না। কিচেনে গেলাম, ডাল ভাত খেলাম, তারপর সবার বাসন ধুয়ে দিলাম। রাতে যখন আমি আমার ঘরে গেলাম তখন কাঁদলাম। প্রথমবার মনে হলো যে হয়তো আমার এখানে থাকা উচিত হয়নি। প্রকাশ থাকলে কখনো এমন হতে দিতেন না। কিন্তু এটা তো মাত্র শুরু ছিল। সামনে যা হতে চলেছিল সেটা আমি কখনো কল্পনাও করিনি। পরের সপ্তাহে একদিন আমি টিউশন সেন্টার থেকে ঘরে এলাম তো দেখলাম যে আমার ঘরের জিনিসপত্র সব বাইরে বের করা হয়েছে। আমার জামাকাপড়, বইপত্র সব কিছু করিডোরে রাখা ছিল। এটা কি হচ্ছে? আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম। রোহিত বাইরে এলো। মাম্মিজি, ওই ঘরটা আমাদের দরকার ছিল। আমি নিজের জন্য একটা হোম অফিস বানিয়েছি, তাই ভাবলাম আপনাকে অন্য ঘরে শিফট করে দিই। কোন অন্য ঘর? আমি জিজ্ঞাসা করলাম। আমার ফ্ল্যাটে 3 BHK ছিল, একটা মাস্টার বেডরুম, একটা নেহা রোহিতের, একটা আরাধ্যার। আমি মাস্টার বেডরুমে থাকতাম। ওই স্টোরেজ রুমটা আছে না ছোটটা, আমরা ওটা পরিষ্কার করিয়ে দিয়েছি। এখন তো সেখানেই থাকবেন, পরে দেখা যাবে। স্টোরেজ রুম? ওটা তো মাত্র 8x10-এর একটা ছোট ঘর ছিল, যেখানে আমরা পুরনো জিনিস রাখতাম। ওটাতে একটা ছোট জানালা ছিল আর জাস্ট একটা ফ্যান। কিন্তু বেটা, ওই ঘরটা তো খুব ছোট, আমার জিনিসপত্র কিভাবে? আমি বলতে শুরু করলাম। মামা প্লিজ, আমাকে আমার কাজের জন্য জায়গা দরকার। আপনি বুঝছেন না, আমার বিজনেস চলছে, আমাকে প্রপার অফিস দরকার। রোহিত এইভাবে বলল যেন আমি কিছু ভুল দাবি করছি। নেহাও এলো। মামা প্লিজ, কোঅপারেট করুন। মাত্র কয়েকদিনের তো কথা, তারপর আমরা সব ঠিক করে দেব। আমি চুপ করে গেলাম, কারণ আমি দেখলাম যে দুজনের মুখে কোনো লজ্জা ছিল না। আমার নিজের ঘর ছিল এটা,
প্রকাশ আর আমার পরিশ্রমের কামাই থেকে কেনা ছিল, আর আমাকে স্টোরেজ রুমে শিফট করা হচ্ছিল। আমি নিজের জিনিস তুললাম আর ওই ছোট ঘরটাতে চলে গেলাম। ওই রাতে আমি আবার কাঁদলাম, কিন্তু এবার এগুলো শুধু দুঃখের জল ছিল না, এবার রাগও ছিল আর অন্য কিছুও ছিল, একটা স্ফুলিঙ্গ যা আস্তে আস্তে দাবানল হতে চলেছিল। এতক্ষণে তো আপনারা বুঝেই গিয়েছেন যে আমার পরিস্থিতি কেমন ছিল, কিন্তু আসল খেলা তো এখনই শুরু হতে চলেছিল। আপনারা যদি জানতে চান আমি কিভাবে এই সব কিছুর বদলা নিলাম, তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। স্টোরেজ রুমে শিফট হওয়ার পর আমার জীবন আরও কঠিন হয়ে গেল। ওই ঘরটা এত ছোট ছিল যে মাত্র একটা সিঙ্গল বেড, একটা ছোট আলমারি আর সামান্য জায়গা বাকি থাকত। জানালা ছোট ছিল, তাই রোদও ঠিকমতো আসত না। গরমে ওই ঘরটা চুল্লির মতো হয়ে যেত। কিন্তু আমি চুপচাপ সহ্য করতে থাকলাম। ভাবলাম, যেমন রোহিত বলেছিল, হয়তো কয়েকদিনের কথা, কিন্তু দিনগুলো সপ্তাহে বদলে গেল। সপ্তাহগুলো মাসে বদলে গেল। কেউ আমার কথা জিজ্ঞাসা করত না। তারপর আরও একটা জিনিস শুরু হলো। নেহা আমাকে বলল, মাম্মা, এবার থেকে আপনি টিউশন সেন্টারে যাবেন না। আপনার বয়স হয়েছে, ঘরে বিশ্রাম করুন। কিন্তু বেটা, আমার পড়াতে ভালো লাগে, আর আমার বাচ্চারা। আমি বলতে শুরু করলাম, আপনার বাচ্চারা? মাম্মা প্লিজ, এবার আপনার রিটায়ারমেন্ট নেওয়া উচিত। আরাধ্যেও বড় হয়ে গিয়েছে, ওর কাউকে দেখাশোনা করার দরকার নেই। আপনি ঘরে থাকুন। কিন্তু নেহা, মাম্মা, আমি বললাম না এবার আর যাওয়া হবে না টিউশন সেন্টারে। এইবার ওর গলার আওয়াজে কঠোরতা ছিল। আমি অবাক ছিলাম। আমার নিজের মেয়ে আমাকে আমার কাজ থেকে আটকাচ্ছিল, যে কাজ আমি 28 বছর ধরে করেছিলাম, যার মাধ্যমে ওর পড়াশোনা হয়েছিল, ওর বিয়ে হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম কি হচ্ছিল। তাদের ঘরে একজন পরিচারিকা দরকার ছিল, একজন রান্না করা, বাসন ধোয়া মহিলা। আমার বাইরে যাওয়া তারা পছন্দ করত না, তাই আমি আমার টিউশন সেন্টারের অন্য টিচারদের সব দায়িত্ব দিয়ে দিলাম। তাদের বললাম যে তারা যেন সেন্টার সামলায়। আমি কখনো কখনো গিয়ে দেখে আসব, কিন্তু রোজ যাব না। এটা 3 মাস আগের কথা। তারপর আমার কাজ ছিল ঘরে থাকা, রান্না করা, বাসন ধোয়া, জামাকাপড় কাচা, ঘর পরিষ্কার করা। আমি 68 বছরের ছিলাম, কিন্তু আমার থেকে একজন জোয়ান বউয়ের থেকেও বেশি কাজ করিয়ে নেওয়া হতো। সকাল 6টায় উঠতাম, সবার জন্য চা বানাতাম, তারপর ব্রেকফাস্ট বানাতাম। নেহা পোহা পছন্দ করত, রোহিত আলু পরোটা, আরাধ্য স্যান্ডউইচ, সবার জন্য আলাদা আলাদা। নেহা রোহিত অফিসে চলে যেত, আরাধ্যা স্কুলে। আমি ঘরে একা থেকে যেতাম। তারপর আমি পুরো ঘর পরিষ্কার করতাম। 3টে বেডরুম, 2টো বাথরুম, কিচেন, ড্রয়িং রুম, বালতি মোছা নিয়ে পুরো ঘর ধুতাম। তারপর জামাকাপড় কাচতাম, শুকোতে দিতাম। দুপুরে রান্না করা শুরু করতাম। নেহা লিস্ট বানিয়ে দিয়েছিল, সোমবারে এটা, মঙ্গলে ওটা, বুধবারে অন্য কিছু। প্রতিদিন আলাদা আলাদা মেনু। বিকেলে ওরা আসতো, আমি তাদের জন্য চা নাস্তা বানাতাম। তারপর রাতের খাবার বানাতাম, সবাইকে খাবার পরিবেশন করতাম। তাদের খাওয়ার পর নিজে খেতাম। তারপর বাসন ধুতাম। রাতে 10টা-10টা 30 পর্যন্ত আমার কাজ চলতে থাকত। তারপর আমি আমার ছোট ঘরে যেতাম আর শুয়ে পড়তাম। এটা আমার রোজকার রুটিন হয়ে গিয়েছিল। আর সবথেকে খারাপ কথা, কেউ একটা শব্দ ধন্যবাদ পর্যন্ত বলতো না, না নেহা না রোহিত। যেন আমার কাজ করাটা আমার ডিউটি ছিল। আরাধ্য তখনও আমার সাথে ভালোবেসে কথা বলতো, কিন্তু আস্তে আস্তে তাকেও তার মা-বাবা আমার থেকে দূরে সরানো শুরু করে দিল। আরাধ্য, নানির কাছে বসো না, উনি বুড়ো হয়ে গিয়েছেন, কিছু বোঝেন না, নেহা বলত। আরাধ্য, তোমার বন্ধুরা এলে নানিকে নিজের রুমে আসতে দিও না, লজ্জা লাগে, এত বুড়ি একজন মহিলা, রোহিত বলত। আস্তে আস্তে আরাধ্য আমার থেকে দূরত্ব তৈরি করে নিল। এখন সে আমার ঘরে আসত না। যখন আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, তখন সে হ্যাঁ নানি, ঠিক আছে নানি বলে চলে যেত। আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি চুপ থাকতাম, কারণ আমি জানতাম যত বড় ধোঁকা তত বড় শিক্ষা। তারপর একদিন আমি আরও একটা ধাক্কা খেলাম। আমি বাজার থেকে সবজি নিয়ে ঘরে ফিরছিলাম। সোসাইটির লিফটে মিসেস ভার্মা দেখা পেলেন। তিনি আমাদের পাশের বিল্ডিংয়ে থাকতেন, আমার পুরনো বান্ধবী ছিলেন। আরে শকুন্তলাজি, কেমন আছেন আপনি? অনেক দিন পর দেখা মিলল, তিনি জিজ্ঞাসা করলেন। জাস্ট ঠিক আছি, আপনি কেমন আছেন? আমি তো ঠিক আছি, কিন্তু আপনার ব্যাপারে অদ্ভুত সব কথা শুনছি, সত্যি কি? কি কথা? আমি জিজ্ঞাসা করলাম। মিসেস ভার্মা ইতস্তত করে বললেন, ওই আমাকে সোসাইটির কিছু মহিলার থেকে জানতে পারলাম যে আপনার মেয়ে সবাইকে বলছে যে আপনি বুড়ো হয়ে গিয়েছেন আর কখনো কখনো জিনিসপত্র ভুলে যান। ও বলছে যে আপনার মেন্টাল উইকনেস আছে আর তাদের আপনার খুব খেয়াল রাখতে হয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি? হ্যাঁ, কালই সোসাইটি মিটিংয়েও সবার সামনে বলছিল।
কিছু লোকের মনে হলো যে আপনি হয়তো অসুস্থ, তাই তারা জিজ্ঞাসা করছিল যে তারা কি আপনার সাথে দেখা করতে পারে, কিন্তু নেহা না করে দিল, বলল যে আপনি ভিজিটরদের দেখলে বিরক্ত হয়ে যান। আমার মাথা ঘুরে গেল। নেহা সোসাইটিতে আমার সম্পর্কে মিথ্যে ছড়াচ্ছিল। ও সবাইকে বলছিল যে আমি মানসিকভাবে দুর্বল। মিসেস বার্মা, আমি একদম ঠিক আছি, আমার কোনো মেন্টাল প্রবলেম নেই, আমি বললাম গলা কাঁপতে কাঁপতে। আমি তো জানি শকুন্তলাজি, আপনি তো এত বছর টিউশন সেন্টার চালাতেন, এমন মানুষের মেন্টাল প্রবলেম কিভাবে হতে পারে, কিন্তু বাকিরা তো মেনে নিয়েছে। আমি ঘরে পৌঁছালাম আর সরাসরি নেহার ঘরে গেলাম। ও নিজের ল্যাপটপে কাজ করছিল। নেহা, তুমি সোসাইটিতে আমার সম্পর্কে এমন কথা কেন ছড়ালে? আমি জিজ্ঞাসা করলাম, রাগে কাঁপতে কাঁপতে। নেহা ওপরের দিকে তাকালো, মুখে কোনো ভাব নেই। কি ব্যাপার মাম্মা? তুমি বলেছ যে আমার মেন্টাল উইকনেস আছে, যে আমি বুড়ো হয়ে গিয়েছি আর জিনিসপত্র ভুলে যাই। নেহা ল্যাপটপ বন্ধ করল আর দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, বলেছি তো, কারণ সত্যি আপনি বুড়ো হয়ে গিয়েছেন। মাম্মা, আপনার স্মৃতিশক্তি কমজোর হয়ে যাচ্ছে। কালই তো আপনি ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন। আমি মাত্র একদিন ভুলেছিলাম, তার মানে এই নয় যে আমার মেন্টাল প্রবলেম আছে। দেখুন, আপনি চিৎকার করছেন। বুড়ো মানুষের এমনভাবেই নার্ভাস ব্রেকডাউন হয়। আমাকে সোসাইটির লোকেদের বলতে হয়েছে যাতে কেউ আপনাকে বিরক্ত না করে। বিরক্ত? আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে চাই। সেটা তো যখন আপনি ঠিক হয়ে যাবেন। এখন তো আপনি বিশ্রাম করুন। নেহা এইভাবে বলল যেন অনেক বড় অ্যাসান করছে। আমি ওখান থেকে বেরিয়ে এলাম। আমার হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। এখন আমি বুঝে গিয়েছিলাম কি হচ্ছিল। ও আমাকে সোসাইটিতে একা করে দিচ্ছিল, আমার ইমেজ খারাপ করছিল, যাতে ও যখন যা খুশি করুক সোসাইটির লোক ওকেই ঠিক মনে করে। ওই রাতে আমি আবার নিজের স্টাডি রুমের ওই এরিয়ায় গেলাম, যা এখন রোহিতের হোম অফিস ছিল। ও অফিসে গিয়েছিল, তাই আমি লুকিয়ে প্রকাশের পুরনো ফাইলগুলো বের করলাম। আমাদের প্রপার্টির কাগজ, ব্যাংকের কাগজ, সবকিছু। আমি গভীর রাত পর্যন্ত ওইসব দেখতে থাকলাম, আর তারপর আমার উপলব্ধি হল আমার কাছে কি কি আছে। আন্ধেরির এই ফ্ল্যাটটা পুরোপুরি আমার নামে ছিল। রেজিস্ট্রিতে শুধু আমার নাম ছিল। নেহার নাম নমিনি হিসেবে ছিল, কিন্তু ওনারশিপ পুরোপুরি আমার ছিল। ধারাবির ওই 1 BHKও আমার নামে ছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমার 3টে এফডি ছিল, 15 লাখ, 20 লাখ আর 25 লাখ টাকার, মোট 60 লাখ টাকা। HDFC ব্যাংকে আমার সেভিংস অ্যাকাউন্টে 20 লাখ ছিল। ICICI ব্যাংকে 10 লাখ টাকার এফডি ছিল। LICর 2টো পলিসি ম্যাচিওর হয়ে গিয়েছিল, 15 লাখ টাকার, মোট 30 লাখ। মিউচুয়াল ফান্ডে 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট ছিল। আমার প্রভিডেন্ট ফান্ড, যা আমি আমার টিউশন সেন্টারের জন্য বানিয়েছিলাম, তাতেও 15 লাখ ছিল। সব মিলিয়ে আমার কাছে প্রায় 1,20,00,000 টাকার লিকুইড সম্পত্তি ছিল, আর 2টো প্রপার্টি যেগুলোর ভ্যালু 2,50,00,000 টাকার আশেপাশে ছিল। নেহা আর রোহিতের এর কোনো আন্দাজ ছিল না। তারা কখনো জিজ্ঞাসাই করেনি যে আমার কাছে কত টাকা আছে। তাদের মনে হতো যে আমি একজন গরিব বুড়ি যার কাছে কিছুই নেই। ওই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি এবার আর চুপ করে থাকব না। আমি সব দেখছিলাম, সব শুনছিলাম, আর সব নোট করছিলাম, কিন্তু আমাকে সঠিক সুযোগের অপেক্ষা করতে হতো। পরের দিন থেকে আমি একটা কাজ শুরু করলাম। আমি নিজের ফোনে একটা ডায়েরি লিখতে শুরু করলাম। প্রতিদিন যা কিছু হতো সেটা লিখতাম। নেহার প্রতিটি অভদ্রতা, রোহিতের প্রতিটি নোংরা কথা, সব কিছু। 21শে সেপ্টেম্বর। আজ নেহা আমাকে বকল, কারণ আমি ডালে ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম। বলল, বুড়ো হয়ে গিয়েছ, কিছু মনে থাকে না। রোহিত হাসল। 22শে সেপ্টেম্বর। আজ সোসাইটির মিসেস কাপুর জিজ্ঞাসা করলেন আমি ঠিক আছি কিনা। বললেন যে নেহা বলেছিল আমার প্রায়ই মাথা ঘোরে। আমি বললাম যে এটা মিথ্যে, কিন্তু ওনার বিশ্বাস হল না। 25শে সেপ্টেম্বর। আজ রোহিত আমাকে বলল আমি যেন আমার এটিএম কার্ড তাকে দিয়ে দিই। বলল যে আমি ভুলে যাব আর ভুল জায়গায় রেখে দেব। আমি মানা করে দিলাম। ও খুব রেগে গেল। প্রতিদিন কিছু না কিছু হতো, আর আমি লিখতে থাকতাম। তারপর একদিন এমন কিছু হলো যা দেখে আমি চমকে গেলাম। আমি বাজার থেকে সবজি নিয়ে এসেছিলাম। ঘরে পৌঁছালাম তো দেখলাম যে রোহিত নিজের ঘরে কারো সাথে ফোনে কথা বলছে। দরজা খোলা ছিল, তাই আমি শুনতে পেলাম। হ্যাঁ ভাই, আমি তোকে টাকা দিয়ে দেব, জাস্ট একটু টাইম দে, আমার কাছে এখন ক্যাশ নেই। আরে ইয়ার, আমি বুঝছি যে তোর জলদি চাই, কিন্তু আমি কি করব, আমার বিজনেস বন্ধ পড়ে আছে। হ্যাঁ, একটা প্ল্যান আছে। শাশুড়ির ফ্ল্যাটটা আছে না, ওটা বেচে দেব, তারপর তোর টাকা দিয়ে দেব। আরে পাগল, এটা আমার শাশুড়ির ফ্ল্যাট, আমার কি? হ্যাঁ, কিন্তু ও বুড়ো তো,
কেউ নেই ওর, নেহাই সব পাবে, অর্থাৎ আমিই পাব, তারপর বেচে দেব আর তোকে টাকা দিয়ে দেব। আমি স্তব্ধ হয়ে গেলাম। রোহিতের বিজনেস বন্ধ পড়ে আছে, ও কারো থেকে ধার নিয়েছে, আর ও আমার ফ্ল্যাট বেচতে চায়। আমি চুপচাপ রান্নাঘরে চলে গেলাম, কিন্তু আমার মাথা দ্রুত কাজ করছিল। ওই দিন থেকে আমি আরও সাবধানে সবকিছু দেখা শুরু করলাম, আর জানতে পারলাম যে রোহিতের বিজনেস খুব বাজেভাবে ফেল হয়ে গিয়েছিল। ও অনেক মানুষের থেকে টাকা ধার নিয়েছিল। ওর ওপরে মোট মিলিয়ে প্রায় 50 লাখ টাকার ধার ছিল। নেহাও জানত, আর দুজনে মিলে প্ল্যান বানিয়েছিল যে আমার থেকে আমার ফ্ল্যাট হাতিয়ে নেবে। তখনই আমি বুঝতে পারলাম যে ওরা আমার সাথে এমন ব্যবহার কেন করছিল। ওরা আমাকে ভাঙতে চাইছিল, দুর্বল করতে চাইছিল, যাতে আমি হার মেনে নিই আর ওদের ফ্ল্যাট দিয়ে দিই। কিন্তু ওরা কি জানত যে আমি হারিনি, আমি লড়াই করতে চলেছিলাম। পরের কয়েকদিনে আরও খারাপ হলো। এক বিকেল রোহিত ঘরে এলো আর আমাকে বলল, মাম্মিজি, আমাদের আপনার সাথে কিছু কথা আছে। নেহাও সাথে ছিল। দুজনে আমাকে বসালো, আর রোহিত কিছু কাগজ আমার সামনে রাখল। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। এগুলো প্রপার্টি ট্রান্সফারের পেপার্স, আপনি এগুলোতে সই করে দিন। রোহিত বলল, প্রপার্টি ট্রান্সফার? কার প্রপার্টি? এই ফ্ল্যাটের। আপনি এটা নেহার নামে ট্রান্সফার করে দিন। আপনি বুড়ো হয়ে গিয়েছেন, এত প্রপার্টি ম্যানেজ করতে পারবেন না। নেহার নামে করে দেওয়াটাই ভালো। আমি কাগজ তুলে দেখলাম, সত্যিই এগুলো প্রপার্টি ট্রান্সফার ডিড ছিল। যদি আমি এতে সই করে দিই, তবে আমার ফ্ল্যাট নেহার নামে হয়ে যাবে। আমার ভাবার জন্য সময় চাই, আমি বললাম। ভাবার কি আছে মামা? এটা তো এমনিতেও আপনার পরে আমিই পাব, তো এখনই কেন করে দিচ্ছেন না? নেহা বলল। না, আমার সময় চাই। রোহিতের মুখ লাল হয়ে গেল। দেখুন মাম্মিজি, আমরা খুব ভালো করে কথা বলছি, আপনি কোঅপারেট করুন। আমি বললাম, না, আমার সময় চাই। আমি উঠে নিজের ঘরে চলে গেলাম। ওই রাতে নেহা খাবারে আমার ভাগ দিল না। আপনি আমাদের কথা মানলেন না, তাই আপনি খাবার পাবেন না। আমি না খেয়েই শুয়ে পড়লাম ওই রাতে। কিন্তু আমি ভয় পাইনি, কারণ এখন আমি জানতাম যে ওরা কতটা মরিয়া হয়ে উঠেছে। পরের দিন আমি সকালে জলদি উঠলাম আর বাইরে বেরিয়ে গেলাম। আমাকে একটা কাজ করতে হতো। আমি সোজা আমার পুরনো ব্যাংকে গেলাম, যেখানে আমার এফডি ছিল। সেখানে আমি আমার সব কাগজ আপডেট করালাম, নিজের মোবাইল নম্বর দিলাম, ইমেল আইডি দিলাম, আর ব্যাংক ম্যানেজারকে বললাম যে যদি কখনও আমার অ্যাকাউন্টে কোনো গোলমাল হয়, তবে সরাসরি আমাকে ফোন করবেন, নেহাকে নয়। ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করলেন, কোনো প্রবলেম আছে ম্যাডাম? না, জাস্ট সাবধানতা, আমি বললাম। তারপর আমি উকিলের কাছে গেলাম, কিন্তু যে কোনো উকিলের কাছে নয়, আমার স্বামী প্রকাশের একজন পুরনো বন্ধুর কাছে। ওনার নাম ছিল অমিত কুমার। তিনি একজন ভালো প্রপার্টি লয়ার ছিলেন। অমিতজি, আমার আপনার সাহায্য চাই। আমি পুরো গল্পটা শোনালাম। অমিতজি সব মন দিয়ে শুনলেন। তারপর বললেন, শকুন্তলাজি, আপনার মেয়ে যা করছে সেটা খুব ভুল, আর যদি ওরা আপনার সিগনেচার জাল করার চেষ্টা করে থাকে, তবে এটা ক্রিমিনাল অফেন্স। আমার কি করা উচিত? আগে তো আপনি প্রমাণ জোগাড় করুন, যা কিছু হচ্ছে সেটা রেকর্ড করুন, ফটো তুলুন, ভিডিও বানান, রেকর্ডিং করুন। তারপর যখন আপনি তৈরি হবেন, আমরা অ্যাকশন নেব। কেমন অ্যাকশন? আমরা পুলিশ কমপ্লেন করতে পারি, কোর্টে কেস করতে পারি, আর সবথেকে জরুরি, আমরা আপনার প্রপার্টিকে পুরোপুরি প্রোটেক্ট করতে পারি। আমি অমিতজিকে আমার উকিল বানিয়ে নিলাম। ওনার ফিস দিলাম 5,000 রিটেনার, আর তিনি আমার সব কাগজ সুরক্ষিত রেখে দিলেন। ঘরে এসে আমি আমার ফোনে একটা লুকানো অ্যাপ ডাউনলোড করলাম, যা অডিও রেকর্ড করত। এখন যখনই নেহা বা রোহিত আমার সাথে খারাপভাবে কথা বলতো, আমি রেকর্ড করে নিতাম। একদিন রোহিত আমাকে বলল, বুড়ি, এখন তো তোমার কাছে কিছুই বাকি নেই, তোমার কোনো ভ্যালু নেই। আমরা তোমাকে রাখছি, নইলে রাস্তায় থাকতে। আমি চুপ ছিলাম, কিন্তু আমার ফোনেই সব রেকর্ড হচ্ছিল। আরও একদিন নেহা আরাধ্যকে বলল, বেটা, এবার থেকে নানির সাথে কথা বলো না, ও পাগল হয়ে গিয়েছে, ওর কথার কোনো মানে নেই। আমি দরজার পেছনে দাঁড়িয়েছিলাম, আর আমার ফোনে সব রেকর্ড হচ্ছিল। আস্তে আস্তে আমার কাছে প্রমাণের পাহাড় জমে গেল। 10-12টা রেকর্ডিং, 30-40টা ফটো, আর আমার ডায়েরিতে সব ডিটেলস। তারপর একদিন এমন কিছু হলো যা সব কিছু বদলে দিল। আমাকে আমার পুরনো টিউশন সেন্টার থেকে ফোন এলো। ওখানকার একজন টিচার জানালেন যে নেহা সেন্টারের ওপর নিজের দাবি করে দিয়েছে। ও সবাইকে বলছে যে আমি মেন্টালি ফিট নই, তাই এবার থেকে ওই সেন্টার চালাবে। আমি সাদমাই চলে গেলাম। আমার টিউশন সেন্টার, যা আমি 28 বছর আগে তৈরি করেছিলাম, সেটাও কেড়ে নিতে চায়। সেদিন আমার উপলব্ধি হলো যে আর অপেক্ষা করা যাবে না, আমাকে কিছু করতে হবে। কিন্তু তখনই একটা সুযোগ এলো, এমন একটা সুযোগ যার জন্য আমি অপেক্ষা করছিলাম। আরাধ্যান 15তম জন্মদিন আসতে চলেছিল। এক বিকেল নেহা আর রোহিত কথা বলছিল। আমি কিচেনে ছিলাম, কিন্তু ওদের গলার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম।
আরাধ্যার বার্থডে পার্টি খুব গ্র্যান্ড করব, আমার সব অফিসের লোক আসবে, তোমার বিজনেস পার্টনাররা আসবে, সবাইকে দেখাতে হবে যে আমরা কতটা সাকসেসফুল, রোহিত বলল। হ্যাঁ, কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? পার্টির খরচ কম করে হলেও ৮-১০ লাখ আসবে, নেহা বলল। টেনশন নিও না, আমি একজন ইনভেস্টরের সাথে কথা বলেছি, ও টাকা দেবে, পরে রিটার্ন নেবে। পাক্কা তো? আগেরবারও তো তুমি সেটাই বলেছিলে। আর তারপর? এবারেরটা পাক্কা, পার্টি ধুমধাম করে হবে। আর হ্যাঁ, বুড়িকে পার্টিতে ডেকো না, লজ্জা লাগবে। আমার বুক ফেটে গেল। আমার নিজের নাতনির বার্থডে পার্টিতে আমাকে ডাকা হবে না? কিন্তু তখনই আমার মাথায় একটা আইডিয়া এলো, একটা খুব বড় আইডিয়া। পরের দিন আমি সোজা ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে গেলাম, যার নাম রোহিত নিয়েছিল। আমি ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করলাম যে আরাধ্যা সিংঘানিয়ার বার্থডে পার্টির জন্য কি বুকিং আছে। ম্যানেজার ডিটেলস জানালেন, হ্যাঁ ম্যাডাম, 15ই নভেম্বর পার্টি আছে, 300 গেস্টের জন্য, খরচ আসবে ৮ লাখ টাকা। আর পেমেন্ট? আমি জিজ্ঞাসা করলাম। পেমেন্ট এখনও পর্যন্ত হয়নি ম্যাডাম। ক্লায়েন্ট বলেছে যে আগামী সপ্তাহে টাকা দেবে। যদি আমি এখনই পুরো পেমেন্ট করে দিই? ম্যানেজার অবাক হল। আপনি? হ্যাঁ, আমি আরাধ্যার নানি। আমি চাই যে আমার পক্ষ থেকে এটা গিফট হোক। তবে একটা শর্ত আছে, আমার মেয়ে আর জামাই যেন জানতে না পারে যে পেমেন্ট আমি করেছি। ওদের মনে হওয়া উচিত যে ওদের ইনভেস্টর পেমেন্ট করেছে। ম্যানেজার বুঝে গেল। সে বলল, ঠিক আছে ম্যাডাম, আমরা এমনটা করতে পারি। আমি সেখানেই ৮ লাখ টাকার চেক দিয়ে দিলাম আমার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ম্যানেজার রসিদ দিল, কিন্তু নেহা বা রোহিতের নামে নয়, আমার নামে। তারপর আমি ম্যানেজারকে বললাম, 15ই নভেম্বর পার্টির মাঝখানে একটা বিশেষ মুহূর্ত আসবে। আমি আপনাকে পরে ডিটেলস দেব, আপনাকে সেটা করতে হবে। যেমন বলবেন ম্যাডাম। আমি বাড়ি এলাম। আমার ভেতরে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। এখন আমি জানতাম যে 15ই নভেম্বরের রাত সবকিছু বদলে দিতে চলেছে। পরের 2 সপ্তাহ খুব ধীরে ধীরে কাটল। নেহা আর রোহিত পার্টির প্রস্তুতিতে ব্যস্ত থাকল। ওরা আমার সাথে আরও খারাপ ব্যবহার করতে শুরু করল। বুড়ি, পার্টির দিন তুই নিজের রুমেই থাকবি, বাইরে বেরোনোর দরকার নেই, রোহিত বলল। আমি চুপ থাকলাম। আরাধ্যার জন্মদিন এলো, 15ই নভেম্বর। আমি সকাল থেকেই তৈরি ছিলাম। আমি আমার সবথেকে ভালো চিকন কাজের সাদা শাড়িটা পরলাম, প্রকাশের দেওয়া সোনার গয়নাগুলো পরলাম, চুল বাঁধলাম, হালকা কিন্তু সুন্দর মেকআপ করলাম। আমি আয়নায় নিজেকে দেখে হাসলাম। আজ আমার মেয়ে জানতে পারবে যে তার বুড়ি মা আসলে কতটা শক্তিশালী। বিকেল 6টায় পার্টি শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমি বাড়ি থেকে বেরোলাম। নেহা আর রোহিত ভেন্যুতে পৌঁছে গিয়েছিল। আরাধ্যাও ওদের সাথে ছিল। আমি অটো নিলাম আর সরাসরি ভেন্যুতে পৌঁছালাম। এটা জুহুর কাছে একটা বড় ব্যাঙ্কোয়েট হলে ছিল। বাইরে থেকেই দেখা যাচ্ছিল যে কত বড় আয়োজন করা হয়েছে। আলো, ফুল, বেলুন, স্টেজ সবকিছুই রাজকীয়। আমি ভেতরে গেলাম। অতিথিরা আসতে শুরু করেছিল। আমি দেখলাম যে নেহা সবার স্বাগত জানাচ্ছে। খুব খুশি দেখাচ্ছিল ওকে। রোহিতও নিজের বিজনেস পার্টনারদের সাথে কথা বলছিল। আরাধ্যে একটা সুন্দর পিঙ্ক ড্রেসে ছিল। ও নিজের বন্ধুদের সাথে ছিল। আমি ধীরে ধীরে ভেতরে গেলাম। কিছু মানুষ আমাকে দেখে অবাক হল, কিন্তু আমি কারো সাথে কথা বললাম না। আমি সরাসরি ফ্যামিলি টেবিলের দিকে এগোলাম, যেখানে নেহার নামের প্লেট লাগানো ছিল। তখনই ইভেন্ট অর্গানাইজার আমার কাছে এলো। ম্যাডাম, আপনি এখানে? সে ঘাবড়ে গিয়ে বলল, জি, আমি শকুন্তলা চৌধুরী, আরাধ্যার নানি। কিন্তু ম্যাডাম, মিসেস সিংহানিয়া আমাদের বলেছিলেন যে। সে থামল। কি বলেছিলেন? যে ফ্যামিলি টেবিল ফুল আছে। তখনই নেহা আমাকে দেখল। ওর মুখ একদম সাদা হয়ে গেল। ও দ্রুত আমার দিকে এলো। মাম্মা, আপনি এখানে কি করছেন? আমি আপনাকে বলেছিলাম না যে আজ আপনার আসার দরকার নেই? 300 জন লোক ছিল সেখানে। সবাই দেখছিল, সবাই শুনছিল। এটা আমার নাতনির জন্মদিন নেহা, আমি কেন আসব না? আমি ধীর অথচ স্পষ্ট গলায় বললাম। কারণ এখানে জায়গা নেই, ফ্যামিলি টেবিল ভরে গিয়েছে। ইভেন্ট অর্গানাইজার মাঝখানে বলল, ম্যাডাম, আপনি যদি চান তবে আমরা কিচেনে আপনার জন্য একটা চেয়ার পেতে দিচ্ছি। ওখানে কেটারিং স্টাফরা বসে আছে। পুরো হল শুনছিল। মানুষজন কানাঘুষো শুরু করে দিল। আমার হাতটা একটু কাঁপল, যেটাতে আমি আরাধ্যার জন্য 15,000 টাকার গিফট ধরেছিলাম। কিন্তু তারপর আমি হেসে নিজের ফোন বের করলাম। ঠিক আছে, চলো কিচেনেই বসি, আমি বললাম। নেহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রোহিত দূর থেকে দেখল আর হাসল। কিন্তু ওরা কি জানত যে এখন কি হতে চলেছে? আমি ঘুরলাম আর নিজের ফোন থেকে কেটারিং ম্যানেজারকে কল করলাম স্পিকারে। হ্যালো, জি, আমি শকুন্তলা চৌধুরী বলছি, আরাধ্যার নানি। জি ম্যাডাম, বলুন। আপনি আমার থেকে ৮ লাখ টাকা নিয়েছিলেন এই পার্টির জন্য। আপনি কি সবার সামনে অ্যানাউন্স করতে পারেন যে এই পার্টির পেমেন্ট আসলে কে করেছে? চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল।
ম্যানেজারের গলা স্পিকার থেকে এলো। জি ম্যাডাম, আমি এক্ষুনি মাইকে অ্যানাউন্স করে দিচ্ছি। নেহার মুখ দেখার মতো হয়েছিল। রোহিত দৌড়ে আমার কাছে এলো। এটা কি করছেন আপনি? ও চিৎকার করে উঠল। সত্যি কথা বলছি রোহিত, কিছু ভুল নয়। তখনই মাইকে ম্যানেজারের গলা শোনা গেল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাকে একটা অ্যানাউন্সমেন্ট করতে হবে। আজকের পার্টির পুরো খরচ যা ৮ লাখ টাকা হয়েছে সেটা আরাধ্যার নানি মিসেস শকুন্তলা চৌধুরী করেছেন, ওনার বাবা মা করেননি। হলে একদম শোরগোল পড়ে গেল। মানুষ একে অপরের সাথে কানাঘুষো করতে লাগল। নেহার মুখ হাঁ হয়ে গেল। রোহিতের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আরাধ্যা দূর থেকে দেখল, ওর চোখে প্রশ্ন ছিল। আমি আমার ব্যাগ থেকে সেই রসিদটা বের করলাম যা ম্যানেজার দিয়েছিল। আমি সেটা হাওয়ায় নাড়ালাম। এই যে রসিদ, ৮ লাখ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ সপ্তাহ আগে পেড করেছিলাম আমি। রোহিত সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু আমি পিছিয়ে গেলাম। তুমি এটা কি করলে? নেহার গলা কাঁপছিল। কি করলাম? নিজের নাতনির জন্মদিনের গিফট দিলাম। কিছু ভুল আছে এতে? কিন্তু তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? রোহিত বলল। আমার কাছে টাকা আছে রোহিত, অনেক টাকা আছে, কিন্তু তোমরা দুজনে কখনো জানতে পারোনি, কারণ তোমরা কখনো জিজ্ঞাসাই করনি। তোমাদের দুজনের তো মনে হতো যে আমি একজন গরিব অসহায় বুড়ি। তখনই হলের দরজায় আরেকজন ব্যক্তি প্রবেশ করল। অমিত কুমার, আমার উকিল। মাম্মিজিকে ঘরে স্টোরেজ রুমে রাখা হয়, মাম্মিজিকে দিয়ে বাসন ধোয়ানো হয়, আর আজ আমার মেয়ের নিজের নাতনির জন্মদিন, অথচ আমাকে কিচেনে বসানো হচ্ছে, ৩০০ মানুষের সামনে অপমান করা হচ্ছে। আমার গলা হলে প্রতিধ্বনিত হচ্ছিল, সবাই দেখছিল। কিন্তু আজ আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আসল সত্যটা কি। এই ফ্ল্যাট যেটাতে নেহা আর রোহিত থাকে সেটা পুরোপুরি আমার নামে, রেজিস্ট্রি আমার নামে। আমি আমার ব্যাগ থেকে প্রপার্টির কাগজ বের করলাম। এই যে প্রপার্টি ডকুমেন্টস, পুরোপুরি আমার নামে। রোহিত ছিনিয়ে নেবার চেষ্টা করল, কিন্তু অমিত কুমার ওর হাত আটকে দিল। আমাকে ছোবেন না, আমি মিসেস চৌধুরীর লিগ্যাল কাউন্সিল। তারপর হলের বাইরে থেকে আরেকজন ব্যক্তি এলো, পুলিশের ইউনিফর্মে। ইনি ছিলেন ইন্সপেক্টর রাজেশ মেহতা, প্রকাশের পুরনো ছাত্র। মাম্মা সরি, লেট হয়ে গেল, ট্রাফিক ছিল, তিনি বললেন। নেহা রোহিতের মুখে এবার ভয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। এই পুলিশ এখানে কেন? নেহা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল। কারণ বেটা, তুমি আর তোমার স্বামী আমার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স করেছ, আমি বললাম। আমি নিজের ফোন বের করলাম আর একটা রেকর্ডিং প্লে করলাম। রোহিতের গলা ছিল, বুড়ি, এখন তো তোমার কাছে কিছুই বাকি নেই, তোমার কোনো ভ্যালিউ নেই। তারপর দ্বিতীয় রেকর্ডিং প্লে করলাম, নেহার গলা, এবার নানির সাথে কথা বলবি না, ও পাগল হয়ে গিয়েছে। তারপর তৃতীয়টা, রোহিত ফোনে বলছে, শাশুড়ির ফ্ল্যাট বেচে দেব, তারপর তোর টাকা দিয়ে দেব। প্রতিটি রেকর্ডিংয়ের সাথে মানুষের কানাঘুষো বেড়েই চলেছিল। কিছু মানুষের মুখে রাগ ছিল, কিছু মানুষের মুখে অবাক হওয়ার ভাব। আর এই যে আমার ডায়েরি, আমি নিজের ফোনটা ঘোরালাম। এতে গত ৬ মাসের প্রতিটি ডিটেলস আছে। কিভাবে আমাকে স্টোরেজ রুমে শিফট করা হয়েছিল, কিভাবে আমাকে খাবার দেওয়া হয়নি, কিভাবে আমার সম্পর্কে সোসাইটিতে মিথ্যে ছড়ানো হয়েছিল। ইন্সপেক্টর মেহতা এগিয়ে এসে বললেন, মিস্টার অ্যান্ড মিসেস সিংহানিয়া, আপনাদের বিরুদ্ধে এল্ডার অ্যাবিউজ, ফিনান্সিয়াল এক্সপ্লয়টেশন আর জালিয়াতির চেষ্টার অভিযোগে কমপ্লেন নথিভুক্ত করা হয়েছে। জালিয়াতি? কোন জালিয়াতির কথা বলছেন আপনি? রোহিত চিৎকার করে উঠল। অমিত কুমার মাঝখানে বলল, মিসেস চৌধুরীর ব্যাংকে ২ বার জাল সিগনেচার দিয়ে টাকা তোলার চেষ্টা হয়েছিল। ব্যাংক সেটা আটকে দিয়েছিল, আর তদন্তে জানা গিয়েছে যে ওই সিগনেচার আপনি করেছিলেন, মিস্টার সিংহানিয়া। রোহিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তখনই মাইকে আবার আওয়াজ এলো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এখন আমরা একটা স্পেশাল ভিডিও দেখাতে চলেছি। স্টেজে লাগানো বড় স্ক্রিনে একটা ভিডিও চলতে শুরু করল। এটা সেই ভিডিও ছিল যা আমি আমার লুকানো ক্যামেরা দিয়ে রেকর্ড করেছিলাম। ভিডিওতে দেখা যাচ্ছিল কিভাবে একদিন রোহিত আমাকে ধাক্কা দিয়েছিল, কিভাবে নেহা আমার খাবার ফেলে দিয়েছিল, কিভাবে দুজনে মিলে আমাকে আমারই ঘরে গৃহহীন করার চেষ্টা করেছিল। পুরো হলে নিস্তব্ধতা ছিল। কিছু মহিলা কাঁদছিলেন, কিছু মানুষ রাগের চোখে নেহার রোহিতকে দেখছিলেন। আরাধ্যাও কাঁদছিল। ও আমার কাছে দৌড়ে এলো আর আমার পা ছুঁয়ে বলল, নানি, আম সো সরি, আমি জানতাম না যে মাম্মা পাপা আপনার সাথে এমনটা করছে। আমি ওকে তুলে নিলাম আর বুকে জড়িয়ে ধরলাম। বেটা, তোমার কোনো দোষ নেই। তারপর আমি আবার নেহার দিকে ঘুরলাম। তুমি ভেবেছিলে না যে আমি অসহায়, আমার কাছে কিছু নেই? কিন্তু তুমি জানো নেহা, আমার কাছে কি আছে? আমি আরও একটা কাগজ বের করলাম। আমার কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৬০ লাখ টাকার এফডি আছে, এইচডিএফসিতে ২০ লাখের সেভিংস আছে, আইসিআইসিআইতে ১০ লাখের এফডি আছে, এলআইসির ২টো ম্যাচিওর পলিসি আছে ৩০ লাখের, মিউচুয়াল ফান্ডে ২০ লাখ আছে, প্রভিডেন্ট ফান্ডে ১৫ লাখ আছে,
মোট মিলিয়ে আমার কাছে 1,20,00,000 টাকা আছে আর 2টো প্রপার্টি যেগুলোর দাম 2.5 কোটি। প্রতিটি লাইনের সাথে নেহার মুখ আরও ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। আর তোমার স্বামীর বিজনেস ফেল হয়ে গিয়েছে, ওর ওপরে 50 লাখের ধার আছে, তোমরা দুজনেই দেউলিয়া, আর আমার থেকে আমার ফ্ল্যাট ছিনিয়ে বেচতে চেয়েছিলে। রোহিত মাঝখানে বলতে শুরু করল, মাম্মিজি প্লিজ, আমরা ভুল ছিলাম, প্লিজ আমাদের মাফ করে দিন। মাফ? তুমি আমাকে স্টোরেজ রুমে রেখেছিলে, আমাকে না খেয়ে শুতে বাধ্য করেছিলে, আমার সম্পর্কে মিথ্যে ছড়িয়েছিলে, আমার নিজের নাতনির বার্থডে পার্টিতে আমাকে কিচেনে বসাতে চেয়েছিলে, আর এখন মাফি চেয়েছ? আমি ইন্সপেক্টর মেহতার দিকে তাকালাম। এই দুজনের বিরুদ্ধে ফিন্যান্সিয়াল এক্সপ্লয়টেশন আর এল্ডার অ্যাবিউজের কেস দায়ের করুন, আমাকেই পুরো মামলা লড়তে হবে। কিন্তু মাম্মা, নেহা কাঁদতে লাগল। নেহা, তুমি আমার মেয়ে, আমি তোমাকে মানুষ করেছি, পড়িয়েছি, বড় করেছি, আর তুমি আমার সাথে কি করলে? তুমি তোমার বাবার স্মৃতিকেও মাটি করে দিলে। আমার গলা কেঁপে গেল, কিন্তু আমি নিজেকে সামলালাম। প্রকাশ কত পরিশ্রম করেছিলেন তোমার জন্য, কিভাবে ওভারটাইম করতেন, আর আমি কিভাবে 28 বছর টিউশন সেন্টার চালিয়েছি শুধু এই জন্যে যে তোমার জীবন ভালো হয়, আর এই সব কিছু তুমি আমাদের সাথে করলে। নেহা মাটিতে বসে পড়ল কাঁদতে কাঁদতে। রোহিত হাঁটুর ওপর বসে পড়ল, কিন্তু এখন আমার কোনো দয়া আসছিল না। আমি অমিত কুমারকে বললাম, কাল সকালের মধ্যে এই দুজনকে আমার ফ্ল্যাট থেকে বের করে দিন। ইভিকশন নোটিস রেডি আছে? জি ম্যাডাম। কাল সকালের মধ্যে এটা পুরো হয়ে যাবে। তারপর আমি আরাধ্যার দিকে ঘুরলাম। বেটা, তুমি আমার সাথে থাকবে নাকি তোমার মা বাবার সাথে? আরাধ্যা কোনো কিছু না ভেবেই বলল, নানি, আমি আপনার সাথেই থাকব, প্লিজ আমাকে আপনার সাথে রাখুন। নেহা কাঁদতে কাঁদতে বলল, আরাধ্যা বেটা। কিন্তু আরাধ্যা ওর দিকে তাকালও না, ও আমার হাত ধরে নিল। 300 জন লোক সবাই দেখছিল, নেহার অফিসের কলিগরা, রোহিতের বিজনেস পার্টনাররা, সবাই। ইন্সপেক্টর মেহতা বললেন, মিস্টার অ্যান্ড মিসেস সিংহানিয়া, আপনাদের কাল সকাল 9টায় থানায় আসতে হবে স্টেটমেন্টের জন্য। তারপর আমি মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বললাম, আমি ক্ষমা চাইছি যে আপনাদের সবাইকে আজ এসব দেখতে হলো, কিন্তু আমার এটা করা জরুরি ছিল, কারণ আমাকে আমার সম্মান ফেরত পেতে হতো, নিজের ঘর ফেরত পেতে হতো, আর নিজের নাতনিকে বাঁচাতে হতো। কিছু মানুষ হাততালি দিতে লাগল, তারপর আরও মানুষ তাতে যোগ দিল, পুরো হল হাততালি আওয়াজেই প্রতিধ্বনিত হয়ে উঠল। আমি দেখলাম যে নেহা আর রোহিত চুপচাপ বাইরে চলে যাচ্ছিল। ওদের মুখ অপমানের নিচু হয়েছিল। ওদের বন্ধুরা আর কলিগরা ওদের ঘৃণার চোখে দেখছিল। আমি আরাধ্যার সাথে ছিলাম, আমার উকিল সাথে ছিল, আমার সম্মান ফিরে এসেছিল। পার্টি চলতে থাকল, কিন্তু এখন এটা আরাধ্যার বার্থডে পার্টি কম আর আমার জয়ের উৎসব বেশি মনে হচ্ছিল। সেই রাতের পর সবকিছু দ্রুত বদলাতে শুরু করল। পরের দিন সকাল 10টায় অমিত কুমার আর 2 জন পুলিশ কর্মীর সাথে আমি আমার ফ্ল্যাটে পৌঁছলাম। ইভিকশন নোটিস ছিল আমাদের কাছে। নেহা আর রোহিত ভেতরে ছিল। ওরা সারারাত ঘুমায়নি, মুখ দেখে বোঝা যাচ্ছিল। তোমাদের দুজনকে 24 ঘন্টার মধ্যেই ফ্ল্যাট খালি করতে হবে, এটা কোর্টের আদেশ, অমিত কুমার বললেন। কিন্তু আমরা কোথায় যাব? নেহা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল। সেটা তোমাদের সমস্যা, আমার ফ্ল্যাটে তোমরা থাকতে পারো না, আমি স্পষ্ট ভাষায় বললাম। মাম্মা প্লিজ, নেহা আবার বলতে শুরু করল। নেহা, তুমি যা করেছ তার কোনো ক্ষমা নেই, এখন চুপচাপ যাও আর নিজের জিনিস প্যাক করো। রোহিত রাগে বলল, এটা ভুল, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। অমিত কুমার হাসলেন। নিন, কিন্তু জেনে রাখুন যে আপনাদের বিরুদ্ধে 3টে কেস নথিভুক্ত হয়ে গিয়েছে, এল্ডার অ্যাবিউজ, ফাইন্যান্সিয়াল এক্সপ্লয়টেশন আর জালিয়াতির চেষ্টা। এর মধ্যে যে কোনো একটাতেও যদি আপনারা দোষী সাব্যস্ত হন তবে জেলে যেতে পারেন। রোহিতের মুখ বন্ধ হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে নেহা আর রোহিত নিজেদের জিনিস প্যাক করল আর ফ্ল্যাট ছেড়ে দিল। আমি জানতে পারলাম যে ওরা বান্দ্রায় একটা ছোট 1 BHK ভাড়া নিচ্ছে, 30,000 টাকা মাসের ভাড়া। ওদের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওদের সিকিউরিটি ডিপোজিটের জন্য টাকা ধার নিতে হয়েছিল। আরাধ্যা আমার সাথেই থেকে গেল। ও বলল, নানি, আমি মাম্মা পাপার কাছে যেতে চাই না, ওরা খুব খারাপ। বেটা, ওরা তোমার মা বাবা, খারাপ নয়, শুধু ভুল পথে চলে গিয়েছিল, আমি বোঝালাম। তো এখন কি হবে? এখন আমরা দুজনে এখানে থাকব, তুমি তোমার পড়াশোনা করবে, আমি আমার টিউশন সেন্টার আবার শুরু করব। আর আমি সেটাই করলাম। পরের সপ্তাহে আমি আমার টিউশন সেন্টারে গেলাম। ওখানকার টিচাররা আমাকে দেখে খুব খুশি হলো। আমি ওদের পুরো গল্পটা শোনালাম, সবাই আমাকে সাপোর্ট করল। আমি আবার ক্লাস নেওয়া শুরু করে দিলাম। প্রথম সপ্তাহে 3টে ক্লাস, তারপর আস্তে আস্তে বাড়ালাম। আমার ভালো লাগছিল, আবার জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম। ঘরেও সবকিছু বদলে গেল। এখন আমি আমার মাস্টার বেডরুমে ছিলাম, আরাধ্যা নিজের রুমে। 3য় রুমটা খালি ছিল। আমি ওটাকে একটা স্টাডি রুম বানিয়ে দিলাম, যেখানে আরাধ্যা পড়তে পারত। আমরা দুজনে একসাথে খাবার খেতাম, একসাথে টিভি দেখতাম। আমি ওকে ওর সাবজেক্টগুলোতে সাহায্য করতাম, ও আমার জন্যে চা বানাত। সোসাইটিতেও সব বদলে গেল। মানুষজন সত্যিটা জানতে পেরেছিল। মিসেস ভার্মা আর বাকি সব মানুষ আমার কাছে এসে ক্ষমা চাইতে লাগল।
আমরা জানতাম না শকুন্তলাজি, আমরা তো নেহার কথায় চলে এসেছিলাম। কোনো ব্যাপার না, এখন সব ঠিক আছে, আমি বলতাম। আমার পুরনো বন্ধুরা ফিরে আসতে শুরু করল। আমরা আবার কিটি পার্টি করতে শুরু করলাম, মন্দিরে যেতে শুরু করলাম, সব কিছু আগের মতো হয়ে গেল। কিন্তু সবথেকে বড় বদল নেহা আর রোহিতের জীবনে এলো। নেহার কোম্পানিতে সবাই জানতে পেরে গেল যে ও নিজের মায়ের সাথে কি করেছে। ওর কালিগরা কমপ্লেন করল। HR ওকে ডেকে ওয়ার্নিং দিল, তোমার ব্যক্তিগত আচরণ অগ্রহণযোগ্য। 6 মাস পরে যখন ওর পারফরমেন্সও কমে গেল, ওকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। রোহিতের বিজনেস পুরোপুরি বন্ধ হয়ে গেল। যারা ওকে ধার দিয়েছিল তারা সবাই টাকা চাইতে লাগল। ওর নামে কোর্টে কেসও হলো। শেষ পর্যন্ত ওকে কিছু সম্পত্তি বেচতে হলো, যা সামান্য কিছু ওর নামে ছিল, ধার মেটানোর জন্যে। সোসাইটিতে ওদের সম্মান শেষ হয়ে গিয়েছিল। মানুষ ওদের দেখলে মুখ ফিরিয়ে নিত। কেউ ওদের সাথে কথা বলতো না। নেহা অনেকবার আমাকে ফোন করেছিল, মাম্মা প্লিজ আমাদের মাফ করে দাও, আমরা খুব বড় ভুল করেছি। নেহা, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি যা করেছ তা অক্ষমার্হ। আমি প্রতিবার ফোন কেটে দিতাম। আরাধ্যাও নিজের মা বাবার সাথে দেখা করতে চাইত না। ওরা আপনার সাথে এত খারাপ করেছে নানি, আমি ওদের মাফ করতে পারবো না। বেটা, ওরা তোমার মা বাবা, কখনো না কখনো তোমাকে ওদের মাফ করতে হবে, কিন্তু এখন নয়। এখন ওরা নিজেদের ভুলের ফল ভোগ করছে। মাস কাটতে থাকল। নেহা একটা ছোট কোম্পানিতে জব পেল, অর্ধেক বেতনে। রোহিত একটা বন্ধুর সাথে ছোট একটা বিজনেস শুরু করল, কিন্তু সবকিছুই সংগ্রামের ছিল। কোনো আগের মতো জৌলুস ছিল না। ওরা এখন 1 BHKতে থাকত। আগে ওরা 3 BHKতে মালিক হয়ে থাকত। ওদের গাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, এখন বাস আর অটো দিয়ে কাজ চালাতে হতো। ওদের বিয়েতেও ফাটল দেখা দিতে লাগল। নেহা একবার আরাধ্যার কাছে বলেছিল, তোমার বাবার জন্য এই সব কিছু হয়েছে, উনিই তো আমাকে নানির বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন। কিন্তু রোহিতের বক্তব্য ছিল, এটা সব তোমার মায়ের দোষ। যদি উনি আগেই সব বলে দিতেন যে ওনার কাছে এত টাকা আছে, তবে আমরা এই সব কেন করতাম? দুজনে একে অপরকে দোষারোপ করতে লাগল, ঝগড়া বাড়তে লাগল। আরাধ্যা জানতে পারল আর আমাকে জানাল। আমি কোনো খুশি হইনি এটা শুনে। আমার উদ্দেশ্য কখনো ওদের ভাঙা ছিল না। আমার উদ্দেশ্য শুধু নিজের সম্মান আর নিজের ঘর ফেরত পাওয়া ছিল। কিন্তু কর্মফল এমনই হয়, যা বুনবে তাই কাটবে। 6 মাস পর নেহা আবার ফোন করল। এবার ওর গলায় সত্যি অনুশোচনা ছিল। মাম্মা, আমি বুঝে গিয়েছি যে আমি কত বড় ভুল করেছি। আমি আপনার সাথে যা করেছি তা কখনো মাফ হবে না, কিন্তু আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই, প্লিজ। আমি আরাধ্যাকে জিজ্ঞাসা করলাম, বেটা, তুমি তোমার মাম্মার সাথে দেখা করতে চাও? আরাধ্যা ভাবল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ নানি, ও আমার মা। তাই আমি নেহাকে অনুমতি দিলাম, তুমি আরাধ্যার সাথে দেখা করতে পারো, তবে এখানে বাড়িতে নয়, বাইরে কোথাও। নেহা আর আরাধ্যা একটা কফি শপে দেখা করল। আরাধ্যা আমাকে জানালো যে নেহা খুব কেঁদেছে। মাম্মা খুব অনুশোচনা করছে নানি, ওর উপলব্ধি হয়েছে, ও কি করেছে। ভালো, উপলব্ধি হওয়া জরুরি। কিন্তু নানি, আপনি কি কখনো ওকে মাফ করবেন? আমি চুপ থাকলাম। সত্যি বলতে আমি নিজেও জানতাম না। মেয়ে তো আমারই ছিল, ওকে আমিই মানুষ করেছিলাম। কিন্তু ও যা করেছে। দেখি বেটা, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আজ প্রায় 1 বছর হয়ে গেল সেই পার্টির। আরাধ্যা এখন 16 বছরের হয়ে গিয়েছে। ও খুব ভালো পড়াশোনা করছে। আমার সাথে থেকে ও অনেক কিছু শিখেছে। ও এখন আরও সিরিয়াস হয়ে গিয়েছে, আরও বুদ্ধিমান। আমি আমার টিউশন সেন্টার আবার পুরোপুরি শুরু করে দিয়েছি। এখন আবার 50-60 জন বাচ্চা আসে। আমার খুব ভালো লাগে। এটাই আমার পরিচয়, আমার জীবন। আমার ফিনান্সিয়াল সিকিউরিটি পুরোপুরি ঠিক আছে। আমার সব FD, সেভিংস সবকিছু আমার কন্ট্রোলে আছে। আমার 2টো প্রপার্টি আমার নামে আছে। আরাধ্যাকে আমি নমিনি বানিয়েছি, নেহাকে নয়। সোসাইটিতে আমার সম্মান ফিরে এসেছে। মানুষ এখন আমার কাছে পরামর্শ নিতে আসে। শকুন্তলাজি, আপনি কত সাহসের সাথে সবকিছুর মোকাবিলা করলেন। আপনি খুব স্ট্রং। আমি হেসে দিই। স্ট্রং নয়, জাস্ট জরুরি ছিল। নেহা আর রোহিতের অবস্থা, ওরা এখনও সংগ্রাম করছে। নেহার চাকরি চলছে, কিন্তু ও কখনো সেই পজিশনে ফিরে যেতে পারবে না যেখানেও ছিল। ওর রেপুটেশন খারাপ হয়ে গিয়েছে। রোহিতের বিজনেসও কোনো মতে চলছে, বিশেষ কিছু নয়। ওদের বিয়েতে এখনও উত্তেজনা আছে। শুনেছি যে ওরা আলাদা হওয়ার কথা ভাবছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু ফাইনাল হয়নি। আরাধ্যা মাসে 1-2 বার ওদের সাথে দেখা করে নেয়, কিন্তু ও আমার সাথেই থাকে। ও পরিষ্কার বলে দিয়েছে, আমি নানির সাথেই থাকব, অন্তত নিজের কলেজের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত। নেহা অনেকবার আমাকে ফোন করেছে, প্রতিবার মাফি চায়। আমি শুনেনি, কিন্তু কিছু উত্তর দিই না।
আমি এখনও তৈরি নই ওকে পুরোপুরি মাফ করার জন্য। হয়তো একদিন মাফ করে দেব, শেষ পর্যন্ত মেয়ে তো আমারই, কিন্তু এখনও ক্ষতগুলো খুব গভীর। আমার এখন মনে হয় যে আমি ঠিক করেছি। যদি আমি সেদিন চুপ থাকতাম, তবে আজ আমি কোনো ওল্ড এজ হোমে থাকতাম, অথবা নিজেরই বাড়িতে এক গৃহহীন বুড়ি। আমার প্রপার্টি ছিনিয়ে নেওয়া হতো। আমার সম্মান ধুলোয় মিশে যেত, কিন্তু আমি লড়াই করার সিদ্ধান্ত নিলাম। ধৈর্য দিয়ে, রণনীতি দিয়ে আর প্রমাণের সাথে আমি আমার সম্মান ফেরত নিলাম, নিজের ঘর ফেরত নিলাম আর নিজের নাতনিকে বাঁচালাম। আজ যখন আমি আমার ব্যালকনিতে বসি চায়ের সাথে আর বাইরে সূর্যাস্ত দেখি, তখন আমি শান্তি পাই। আরাধ্যা ভেতরে নিজের ঘরে পড়ছে, ঘরে খাবারের সুগন্ধ আসছে, সবকিছু ঠিক আছে। প্রকাশের ফটো আমার সামনে রাখা আছে। আমি ওনার সাথে কথা বলি। দেখেছ প্রকাশ, আমি আমাদের কষ্টের কামাই বাঁচিয়ে নিয়েছি, আমি আমাদের মেয়েকে শিক্ষা দিয়ে দিয়েছি আর আমাদের নাতনিকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। কখনো কখনো আমার মনে হয় যে হয়তো আমি একটু বেশি কঠোর হয়ে গেলাম, হয়তো আমার নেহাকে আর একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু তারপরই আমার সেই সব মনে পড়ে যা ও করেছিল, আর আমি বুঝে যাই যে কিছু জিনিস শিক্ষা দেওয়ার জন্যই হয়। আমার গল্প হয়তো অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হবে, বিশেষ করে সেই সব বয়স্ক মহিলাদের জন্য যারা নিজেরই পরিবারে অপমান সহ্য করছেন। আমি তাদের এটাই বলতে চাইব যে কখনো হার মানবেন না। আপনাদের কাছে অধিকার আছে, আইন আপনাদের সাথে আছে, শুধু আপনাদের সাহস করতে হবে। প্রমাণ জোগাড় করুন, ডকুমেন্ট করুন, রেকর্ড করুন, আর তারপর সঠিক সময়ে সঠিকভাবে নিজের অধিকার চান। বয়স শুধু একটা সংখ্যা, আসল শক্তি আপনার অভিজ্ঞতায় আছে, আপনার বুদ্ধিতে আছে, আর আপনার কাছে যা কিছু আছে তা সুরক্ষিত রাখার ক্ষমতার মধ্যে আছে। আমার ৬৮ বছর লাগলো এটা বুঝতে যে কখনো কখনো আপনজনদের সাথেই লড়তে হয়, কিন্তু যখন লড়া জরুরি হয় তখন ভয় না পেয়ে লড়ুন আর জিতুন, কারণ আপনার সম্মান, আপনার ঘর আর আপনার কষ্টের উপার্জন এই সব কিছুই শুধু আপনার, অন্য কারো নয়। আপনাদের যদি আমার গল্প পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনিও যদি এমন কোনো সমস্যার মধ্যে দিয়ে যান তবে মনে রাখবেন, ধৈর্য আর রণনীতি দিয়ে প্রতিটি লড়াই জেতা সম্ভব। ধন্যবাদ।